অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হম্বিতম্বি সার, ডায়মন্ড হারবার কি এবার ওয়াকওভার? নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল পডকাস্ট। আমি ঐশ্বর রয়েছে আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। শঙ্খদা, আপনাকে জিজ্ঞেস করবো, বাংলার রাজনীতিতে বিগত 5 বছর ধরে বিভিন্ন রকমভাবে সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দেখা গিয়েছে যে বারংবার তার কেন্দ্র এবং তাকে নিয়ে বারংবার কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বাম, বিজেপি প্রত্যেকে। কিন্তু এখন যখন নির্বাচনী পরিমণ্ডল চলছে, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ার পরে কোনো বিরোধী দল এখনো অবধি একটা নাম ঘোষণা করতে পারেনি ওই কেন্দ্রে। কি বলবেন এটা নিয়ে? দেখো, ঐশী, পলিটিক্সটা হচ্ছে এটাই, খুব ইন্টারেস্টিং ব্যাপার। যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 5 বছর বা তার বেশি সময় ধরে যে সমালোচনা হয়েছে সেটা অবভিয়াস। তার কারণ হচ্ছে তৃণমূলে অকথিত নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তো কথিতই, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের, এবং তার বিরুদ্ধে যে ধরনের মামলা, অভিযোগ বা ইডি, সিবিআই যা যা তদন্ত হয়েছে, সেই কারণে অবভিয়াসলি অভিষেকের নাম এসছে। এখন তোমাদের মতন যারা তরুণ সাংবাদিক, তাদের কাছে একটা এক্সপেকটেশন ছিল যে এবারে ডায়মন্ড হারবার ইলেকশনটা বোধহয় খুব টান হবে, দেয়ার উইল বি আ ফিয়ার্স ইলেকশন। তোমরা 4বার 5বার করে যাবে, সাগরিকা হোটেলের পাশ থেকে ভক্স পপ করবে, কারণ যে ধরনের কথাবার্তা চলছিল। কিন্তু পলিটিক্সে না এই ধরনের, দেখো, আমরা বারবারই দেখেছি এই হম্বিতম্বিই হয়, যে অনেক জায়গাতেই যে শেষ পর্যন্ত লড়াইয়ের কেউ দম দেখাতে পারে না। ধরো আজকে নন্দীগ্রামে 21-এর ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি পরাস্ত হয়েছেন, কিন্তু যেভাবে উনি ঘোষণা করে দেন যে হ্যাঁ আমি নন্দীগ্রাম থেকে প্রার্থী হব, এই যে দম দেখানোর ব্যাপারটা না, এইটা যে সবাই দেখাতে পারে তা নয়। তার ফলে আজকে যে ডায়মন্ড হারবারে যে দেখতে পাচ্ছ যে 10 তারিখে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তারপরে 18-19 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক। আমি বলছি না যে এটাই হতে চলেছে, কিন্তু পলিটিক্সে না পারসেপশনই সব, রাজনীতি ধারণাতেই চলে। ঠিক আছে, একটা ধারণা তৈরি হচ্ছে যে প্রায় ওয়াক ওভার না, ধরো তোমার সিপিএম বলে দিয়েছে যে আমরা নওশাদকে বা আইএসএফের জন্য ছেড়ে দিয়েছি, কংগ্রেসও অবভিয়াস রিজনে ক্যান্ডিডেট দেবে না, বিজেপি এত কিছু বলার পরেও বিজেপিও এখনো পর্যন্ত নেই। এমনকি আমি তো ভেবেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না প্রার্থী হয়ে যান, কারণ উনি বিচারপতি থাকাকালীন আদালতের বাইরে অভিষেক সম্পর্কে নানা মন্তব্য করেছেন। একটা সময় উনি বলেছিলেন যে কোর্টের অবমাননা, আদালতে অবমাননা করার জন্য আমি থাকলে ওনাকে জেলে ঢুকিয়ে দিতাম। একটা সময় উনি বলেছেন যে অভিষেকের উচিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার সম্পত্তির হিসেব। তো এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে একটা বৈপ্লবিক যে ওনার কথাবার্তা, তার সঙ্গে আমি ভেবেছিলাম যে তিনি একটা জুৎসই লড়াই হবে, হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে চলে যাবেন। কিন্তু উনি, তোমারই প্রশ্নের জবাবে আমি দেখেছি যে উনি অভিষেককে তালপাতা সিপাহী বলেছেন, নাম না করে। কিন্তু উনি তালপাতা সিপাহীর বিরুদ্ধে সহজ লড়াইয়ে উনি যেতে চাননি। উনি শুভেন্দু অধিকারী আশ্রয় কঠিন লড়াইয়ে তমলুক বেছে নিয়েছেন। তার ফলে কি হয়েছে, এখনো পর্যন্ত এটা দেখা যাচ্ছে না। আমাদের এখনই কিছু বলার সময় আসেনি যে ডায়মন্ড হারবারে কী হবে। কিন্তু যে ধরনের নাম আমরা শুনছি, ধরো আজকেই সকালবেলা আমাদের সাংবাদিক যা বলছিলেন যে ডায়মন্ড হারবারে বিজেপি ভাবছে কৌস্তব বাগচি, কংগ্রেস থেকে আসা কৌস্তব বাগচি, বা বিজেপির আইনজীবী নেত্রী যিনি ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন, প্রিয়াঙ্কা টিবড়েওয়াল, তাকে প্রার্থী করার ব্যাপারে আলোচনা চলছে। কিন্তু তুমি দেখো যে অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে এই মুখগুলো কিন্তু খুব একটা ভারী মুখ নয়। ইভেন নওশাদ সিদ্দিকী, এতবার করে বলে গেছেন, তো আজকেও নওশাদ পরিষ্কার করে বলতে পারছে না। যে নওশাদ বলছেন যে আমার দল যদি অনুমতি দেয় আমি দলকে বলবো 2 দিনের মধ্যে, হয়তো দল দিয়েও দিতে পারে, আমি জানি না। কিন্তু আমরা এরও একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আমি কোথাও যেন মিলে যাচ্ছে যে 2021 সালের ভোটে আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার ব্যাপারে আব্বাস সিদ্দিকী খুব তখন হম্বিতম্বি করেছিলেন। আব্বাস বলেছিলেন যে তারা আইএসএফ ক্যান্ডিডেট দেবে নন্দীগ্রামে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা প্রার্থী দেয়নি। এবং সিপিএম মীনাক্ষীকে প্রার্থী করেন। মীনাক্ষী সংখ্যাগুরু সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু নয়। অতীতে বারবার আমরা দেখেছি যে নন্দীগ্রামে বামেরা সংখ্যালঘু ক্যান্ডিডেট দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে ওখানে মীনাক্ষীকে প্রার্থী করা হয়। তার ফলে এই যে প্রি ইলেকশন যে হম্বিতম্বি বা প্রি ইলেকশন যে একটা যেটা হইচই করা, সেইটা সবসময় যে মেলে তা নয়। এবং ডায়মন্ড হারবারে আমরা সেটারই তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তাহলে এই যে লড়াইয়ের ময়দান, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে এত আলোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে প্রার্থীই নেই, তাহলে সেটা লড়াইটা কার সঙ্গে? না, দেখো অভিষেকের বিরুদ্ধে লড়াইটা কিন্তু সত্যি কঠিন। ঠিক, আমরা যদি খুব অবজেক্টিভলি দেখি যে অভিষেক
যেটা করেছেন তার ডায়মন্ড হারবার মডেল সোকল্ড, সেটা হচ্ছে যে প্রতিটি ব্লক, প্রতিটি বুথ, এই যে জায়গায় যে অভিষেকের যে একটা যে অর্গানাইজেশন স্ট্রাকচার, সেটা আনম্যাচড। ঠিক আছে, আনম্যাচড এই কারণেই, তার কারণে যে ওখানে বিরোধীদের অ্যাক্টিভিটি নেই। মানে ধরো তুমি আমাকে মনে করে বলো, তুমি হয়তো পারবেই না মনে করে বলতে, যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিজেপির সাড়া ফেলে দেওয়া একটা রাজনৈতিক কর্মসূচি, ঠিক আছে, বা বিজেপির 12 মাসের রাজনীতি ওখানে ধারাবাহিকতা কি ছিল, বা নওশাদ সিদ্দিকীর সাড়া ফেলে দেওয়া একটা মানে রাজনৈতিক কর্মসূচি ডায়মন্ড হারবারে, বা সিপিএম এর একটা সাড়া ফেলে দেওয়া রাজনৈতিক কর্মসূচি, বা লাগাতার একটা যে আন্দোলন, যে বা মানুষের কাছে পৌঁছে যাওয়া, এইটা আমরা কি দেখেছি? এইটাই তো একটা ভ্যাকুম। দেখো পলিটিক্সে না মানে রাতারাতি, মানে এটা তো আর ডিয়ার লটারি নয় যে মানে তুমি দুম করে একটা কিছু পেয়ে গেলে। মানে তোমাকে একটা সাস্টেন্ড একটা ক্যাম্পেইন, সাস্টেন একটা পলিটিক্যাল ওয়ার্কের মধ্যে থাকতে হবে, যেইটা মিসিং ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে কী হচ্ছে? ডায়মন্ড হারবারে দেখো এই যে ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে অভিষেকের যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ, সেটা মানে ইম্পেকেবল, এবং সেটাকে সেখানে মানে বাকিদের কারোর সাথে কোনো তুলনা হয় না। দুই হচ্ছে দেখো অবভিয়াস রিজনে, যে কারণে শরদ পাওয়ারের বারামতি, যে কারণে তোমার প্রণব মুখোপাধ্যায়ের জঙ্গিপুর, এইগুলো কি হয়েছে যে শুধু একা অভিষেক নন, যারাই যখন মানে শরদ পাওয়ার যখন বারামতিতে ছিলেন সাংসদ, তো উনি তার নিজের বারামতিকে নিজের সমস্ত রকমের মানে হ্যাঁ মানে তার ক্ষমতা যতটা ছিল সব রকমভাবে। প্রণববাবুকে আমি নিজে দেখেছি যে জঙ্গিপুরে উনি পাসপোর্ট অফিস, জঙ্গিপুরে উনি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একাধিক শাখা, ডজন খানেক করে শাখা, জঙ্গিপুরে আর্মি ক্যান্টনমেন্ট, ফলে উনি যাবতীয় কিছু সব জঙ্গিপুরে। তুমি দেখবে না যে উনি মুর্শিদাবাদে কিছু করেছেন বা বহরমপুরে বড় কিছু করেছেন, সব কিছু মানে অপত্য স্নেহের মতো জঙ্গিপুর। ঠিক আছে, অভিষেকও এই যে পাওয়ারে রয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গে, অভিষেকও কী করেছে সেটাকে এক্সপ্লয়েট করেছে, মানে সেটাকে নেওয়ার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এবং তুমি দেখবে যে ডায়মন্ড হারবারে মোটামুটিভাবে ছোটোখাটো মাঝারি ইনফ্রাস্ট্রাকচার যারা ডেভেলপমেন্টের কাজ হয়েছে। আমার মনে আছে একবার আমি সুব্রত দার সাথে দেখা করতে গেছিলাম, সুব্রত মুখোপাধ্যায় তখন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ছিলেন। তো সুব্রত দা আমায় বলছেন যে দেখো অভিষেকের ওখান থেকে একটা চিঠি এসছে যে বলছে যে ডায়মন্ড হারবারে এরকম 500 নলকূপ লাগাতে হবে। তো ঠিক আছে, এই তো একটা লোকসভা কনস্টিটিউশনের মধ্যে আমি কি করে 500 নলকূপ লাগাই? তো সেটা যেমন সুব্রতদার কাছে সমস্যার, কিন্তু অভিষেকের ব্যাপারটা তুমি দেখো যে তার নিজের যে নির্বাচন কেন্দ্র সেটাকে সে সাজানোর ব্যাপার, এই ইন্টেনশনটাকে আমি রং বলছি না। ঠিক আছে, আবার শ্রদ্ধার্ঘ্যের মতো একটা কর্মসূচি করেছেন উনি, ঠিক আছে, হ্যাঁ। এবং তারপরে তুমি দেখো যে মেলা, খেলা, অ্যাক্টিভিটি, ফুটবল টুর্নামেন্ট, তো এইটা একটা কি সারা বছরের ব্যাপার। ঠিক আছে, মানে এটা আমি আর একটা তুলনা করতে পারি তোমাকে, এই যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও জিতে গেলেন। ঠিক আছে, কি করে জিতলেন? কারণ শুভেন্দু নন্দীগ্রামকে নিজের মানে সন্তানের মতো সাজিয়েছেন। যখন মন্ত্রী ছিলেন, যখন সাংসদ ছিলেন, শুভেন্দু নন্দীগ্রামে সময় দিয়েছে, মানে 24/7। নন্দীগ্রামের কোনো একটা মানুষ যদি কলকাতায় এসে চিকিৎসার জন্য তার থাকার ব্যবস্থা, কারোর এখানে কলকাতায় এসে ব্যাগ হারিয়ে গেছে, তাকে সঙ্গে সঙ্গে কলকাতা থেকে কিছু একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া। তাদের এই যে হলদিয়ায় যে যত বড় বড় কারখানা আছে সেখানে যে CSR ফান্ড, ঠিক আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটির যে ফান্ড, সেইখান থেকে ওখানে কাউকে মানে ওই ফান্ডে ওই কোম্পানিগুলোই দিয়েছে, এমনকি না শুভেন্দু দিয়েছে, কিন্তু তাদের মাধ্যমে ওখানে সেলাই মেশিন দেওয়া, যারা তোমার এই প্রতিবন্ধী তাদেরকে প্রতিবন্ধীর ওই গাড়ি দেওয়া, বা কাউকে মিক্সি গ্রাইন্ডার, এইসব নানা রকম, মানে এই যে পুরো নিজের কনস্টিটুয়েন্সিকে মানে যত নিজের ক্ষমতা যেটুকুনি থাকবে তা দিয়ে সাজানো, এই যে 24 ঘন্টা সময় দেওয়া, সেই কারণে যে শুভেন্দু আজকে নন্দীগ্রামে লড়াইটা জিতে পেরেছে, বা আজকে যে তমলুকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রার্থী হচ্ছেন, ওই ফসলের উপর দ্বারা এই প্রার্থী হবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ওভারঅল একটা ওনার একটা ভাবমূর্তি তৈরি হয়েছে একটা অংশের মানুষের কাছে। আমি বলবো না যে পশ্চিমবঙ্গের সব মানুষই হয়তো ওনার গুণমুগ্ধ এরকম না, কারণ বিশেষ করে অনেকেই ভাবতে পারেননি উনি রাজনীতিতে জয়েন করে যোগ দেবেন বা বিজেপিতে যোগ দেবেন, এটা নিয়ে অনেকে আপত্তি আছে, কিন্তু ওইটা তার সাজানো জায়গা। ঠিক আছে, এবং সেখানে অর্গানাইজেশনাল স্ট্রেংথটাও শুভেন্দুর ছিল, কারণ 24/7 ওখানে সময় দিয়েছে। ঠিক একইভাবে অভিষেকও ওইখানে স্ট্রং, তার ফলে আজকে যে বিজেপিতে ধরো যাদের সত্যি মানে যারা অ্যাসপিরেন্ট এবং যারা মনে করে যে হ্যাঁ আমি আমার লোকসভায় আমি যেতে পারবো বা যাওয়া উচিত,
তো তারা তুমি দেখবে না পারতপক্ষে খুব আগ্রহী হবেন যে ডায়মন্ড হারবারে। মানে আমি অন্তত এইটুকুনি জানি যে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন কি প্রসেসে, মানে ধরো আমি জানি যে উনি নিজেও প্রেস কনফারেন্সে বলেছেন যে আমিও ওদের সাথে যোগাযোগ করেছি। এবার উনি যে যোগাযোগ করেছিলেন উনি আরএসএস এর নেতাদের সাথেও যোগাযোগ করেন, এবং আমি অন্তত শুনিনি যে মানে আমাকে বিজেপির কেউ অন্তত বলেননি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব বায়নাক্কা করেছেন যে আমাকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করে দাও না, এইরকম বায়নাক্কা উনি করেননি, ঠিক আছে, বা উনি জোরালো বলেন না আমি আমি অভিষেকের বিরুদ্ধেই লড়বো। তো কেউই চায় না, মানে আমি কাউকেই দেখছি না যে হ্যাঁ ঠিক আছে আমাকে তুমি দাও আমাকে অভিষেকের। আমি দিলীপ ঘোষকে বলতে শুনিনি, ঠিক আছে পার্টি কেন আমাকে বর্ধমান দুর্গাপুরে দিল, কেন আমাকে ডায়মন্ড হারবারে দিল না। তো ফলে কেউ লড়াইয়ের আজকে কেউ হচ্ছে একটা কৌস্তব বাগছি। কৌস্তব ইদানিংকালে নানা রকম তার মানে তুখোর বক্তা বা মানে কিছু এই চ্যানেলে বসেন, টিভি চ্যানেলে বিতর্কে বসেন, তার একটা পরিচিতি তৈরি হয়েছে। কিন্তু কৌস্তবকে তো আমি সোকল্ড একটা খুব মাটির একটা খুব স্ট্রং মজবুত নেতা বলে এখনো পর্যন্ত আমি অন্তত মনে করতে পারছি না। অনেকে মনে করতেই পারেন, কারণ এইটা তো খুব সাবজেক্টিভ। মানে তোমার কাছে একজন নেতা খুব স্ট্রং মনে হতে পারে, আমার কাছে দুর্বল মনে হতে পারে, বা আমার কাছে স্ট্রং মনে হতে পারে, তোমার কাছে দুর্বল মনে হতে পারে। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি ভালো আইনজীবী, কিন্তু তিনি ওই লড়াই করা তিনি কতটা সময় মানে তিনি কবার ডায়মন্ড হারবারে গিয়েছেন। তো এই ব্যাপারটায় তো শেষ পর্যন্ত একটা খুব দুর্বল একটা ছবি দেখা যাচ্ছে না, ঠিক আছে। তবুও নওশাদ গেছে ওখানে, নওশাদ প্রার্থী হলে ওখানে কিছু সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা করবার পাবে বলে হয়তো ধারণা। নওশাদ পরিচিত মুখ, এখন পশ্চিমবঙ্গে যে কোনো আসনের জন্যই নওশাদ একটা পরিচিত মুখ, কিন্তু ডায়মন্ড হারবারে বাকিরা কতটা পরিচিত মুখ, ঠিক আছে, এইটা একটা কোয়েশ্চেন। আচ্ছা শঙ্কর, এখানেই জিজ্ঞেস করবো, যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়েও যান তাহলে কি এটা সংখ্যালঘুদের বড় ভোটের অংশ তার দিকে চলে যেতে পারে? হাওয়ায় কিছু অঙ্ক হয়তো পলিটিক্সে, সেটা হাওয়ায় অঙ্ক হচ্ছে যে যদি নওশাদ ওখানে প্রার্থী হন, আইএসএফ এর প্রার্থী, এবং যেহেতু ডায়মন্ড হারবার একটা সংখ্যালঘু ডমিনেটেড সিট, তো সেই কারণে সংখ্যালঘুদের একটা বড় ভোট চলে যাবে নওশাদের দিকে। আর বিজেপি একটা ক্যান্ডিডেট দিলে ওখানে এই যে পোলারাইজেশনের ভোট, তাতে একটা হিন্দু ভোট চলে যাবে বিজেপির দিকে, এবং যেহেতু নওশাদ ভোটটা কেটে নেবে মাইনরিটি ভোট অনেকটা, তার ফলে অভিষেকের জায়গাটা ওখানে বিপন্ন হয়ে যাবে। কিন্তু দেখো এর একটা পাল্টা প্রশ্নও আছে। সেই পাল্টা প্রশ্নটা হলো যে নওশাদের একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলার সংখ্যালঘু মহলের মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং নওশাদকে একটা পরিচ্ছন্ন রাজনীতিক বলে আমারও মনে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমারও খুব নো ননসেন্স টাইপ মনে হয়, মানে আমি কোনো মানে তার মধ্যে কোনো মানে ভ্যানতারা দেখি না, মানে ঠিক আছে। আমিও নওশাদের সাথে অনেকবার কথা বলেছি, আমারও মনে হয় যে নওশাদ নো ননসেন্স একটা পরিচ্ছন্ন নেতা, তার কথাবার্তা খুব স্পষ্ট, খুবই ভালো। কিন্তু ডায়মন্ড হারবারের সংখ্যালঘুদের মধ্যেও এই প্রশ্নটা তৈরি হতে পারে যে দেখো আমি তো নওশাদকে ভোট দিলাম, কিন্তু নওশাদ কি দিল্লি থেকে এমন কিছু কি আমাদের ডায়মন্ড হারবারের জন্য নিয়ে আসতে পারবে? সেই তুলনায় তো হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর যাই হোক না কেন কোনো বড় অঘটন না ঘটলেও 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে। তার ফলে যদি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার 2 পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো ফলে অভিষেক যদি যেতেন তাহলে অন্তত স্টেট গভর্নমেন্টের এখান থেকে অন্তত কিছু অভিষেক আমাদের জন্য ব্যবস্থা করতে পারে, এবং অভিষেক হেরে গেলে অবভিয়াসলি হয়তো করবেন না। তো সেইটাই আর কি, মানে এই কোয়েশ্চেনটাও কিন্তু সংখ্যালঘুদের মধ্যে উঠবে। এবং আরও একটা জিনিস তুমি দেখবে যে পশ্চিমবঙ্গে একটা প্রবণতা আমরা দেখেছি যে যখনই সংখ্যালঘুদের কাছে এই জায়গাটা চলে আসে যে আমার ভোটটা যদি ভাগাভাগি হয়ে যায় এবং তার ফলে বিজেপি জিতে যাবে কিনা, ঠিক আছে, যদি মনে হয় বিজেপি জিতে যাবে তখন কিন্তু ভোটটা পোলারাইজড হয়ে যাচ্ছে কোনো একটা দিকে, ঠিক আছে। এবং ডায়মন্ড হারবারে বরাবরই সেই সংখ্যালঘু ভোট পোলারাইজডই হয়েছে, মানে বাম জমানায় সিপিএম এর কাছে যেত, সেই ভোটটাই তৃণমূলের কাছে চলে আসার ফলে শ্রমিক লাইনের ওখানে ওরা হেরে গেছেন। তুমি দেখবে যে এই যে ইরোশনটা সিপিএম এর ওখানে ভোটের, সেটা হচ্ছে পুরো মাইনরিটি ভোটের চাং ধরে তৃণমূলের কাছে চলে এসছে। এবং যেখানে দেখবে তুমি বিজেপির থ্রেট নেই মাইনরিটিদের কাছে সামনে, যাদের মাইনরিটির সামনে মনে হচ্ছে না যেখানে বিজেপি প্রার্থী জিতে যাবে, সেখানে কিন্তু একটা মানে তাদের ভোটটা স্প্লিট হচ্ছে এবং শেয়ানে লড়াই হচ্ছে। যেমন সাগরদিঘি তোমার জেলা, ঠিক আছে, সাগরদিঘির উপনির্বাচনে দেখো যে লড়াইটা হয়েছিল কংগ্রেস তৃণমূল ফাইট, এবং ওখানে মুসলিম ডমিনেটেড জায়গা, ওখানে দুজনের মধ্যে ভোটটা গেছে সংখ্যালঘু ভোটটা, কারণ ওখানে
ওই ভোটটা ভাগাভাগি হলে যে বিজেপি জিতে যাবে এই ধরনের ধারণা ছিল না। কিন্তু এইখানে আছে যে যদি আমাদের ভোটটা স্প্লিট হয় যায়, যদি বিজেপি বেরিয়ে যায়, তাহলে ফলে সেই ফ্যাক্টরটাও কাজ করবে। আমরা কেউই শ্রী ভৃগু নই বা পারমিতা নই যে ভোটের ফলাফল কী হবে আমরা বলে দেবো। কিন্তু আমরা কি করতে পারি, আমাদের রাজনৈতিক সংবাদদাতা হিসেবে আমরা এইটুকুনি আলোচনা করতে পারি যে হোয়াট আর দ্য ফ্যাক্টার্স অন দ্য গ্রাউন্ড, রাইট? এবং ফ্যাক্টার্স যখন আমরা খুঁজতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আজকের দিনেও এটা ঠিক যে 1 জুন ডায়মন্ড হারবারে ভোট, এখনও প্রায় 2 মাসের মতো বাকি, ফলে সময় এখনও অনেক আছে, এমন নয় যে সময় বয়ে গেছে। কিন্তু হয় কি যে ওই বললাম পারসেপশন, 10 তারিখ তৃণমূল ঘোষণা করে দিয়েছে, এখনো পর্যন্ত বাকিরা ঘোষণা করতে পারেনি। এবং এইটাই তো অভিষেককে বলার সুযোগ করে দিচ্ছে যে 4টে সিটে এখনো পর্যন্ত বিজেপি ক্যান্ডিডেট দিতে পারেনি, তাহলে 4টে হবে ওই অভিষেক যা বলেছে যে আইটি, ইডি, সিবিআই, এনআইএ ইত্যাদি ইত্যাদি। তো এটা বলার সুযোগ করে দিচ্ছে। তো ফলে আজকে গ্রাউন্ড ফ্যাক্টরে আমরা এখনো পর্যন্ত একটা ভ্যাকুয়াম দেখছি, কিন্তু এটাই অ্যাবসলিউট আমরা বলতে পারবো না। আমরা বলতে পারবো না যে এটাই ফাইনাল। দেখা যাক, যদি বিজেপি হয়তো শেষ মুহূর্তে একটা চমক দিল, বড় প্রার্থী বা নওশাদ নিজে দাঁড়িয়ে পড়লেন, ঠিক আছে, তো সেটা আমাদের দেখার অপেক্ষা থাকবে। ধন্যবাদ শঙ্খদা। একেবারে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হন এবং তিনি আদতেই এই তৃণমূলের সাংসদের তৃতীয়বারের জয় অর্থাৎ হ্যাট্রিক আটকাতে পারেন কিনা সেই দিকে এখন আমাদের নজর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।